দখল নিয়ে নিয়েছে। এটা এই করে দেবে, জেরক্স করে দেবে। এটা একটা জেরক্স করতে রে। মজদুর আসেনি এখন, মানে কি ঘরে বসে আছে? উনি কি করতেছে, কি কাজ করছে ও? আমি প্রেস করার জন্য আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য, আপনারা অনেকেই ফোনে যোগাযোগ করেছেন, অনেকে আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন, অনেকে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমি কয়েকটা দিন এদিক ওদিক আমাকে থাকতে হয়েছিল, কারণ আমার অফিসিয়াল কাগজপত্র, আমার ব্যক্তিগত কাগজপত্র, আমার পড়াশুনোর কাগজপত্র, এমএলএ হোস্টেলে দীর্ঘদিন কাটিয়েছি তো 46 বছর, তো সেগুলো শিফট করার কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। তারই মধ্যে আমি 3 বার সবং এসেছি, সবংয়ে আমি থেকেছি, কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি, নেতৃত্বের সঙ্গে পর্যালোচনা করেছি, সবং থানার অফিসার, ওসি, বিডিও, এসডিও খড়গপুর, এসডিপিও ডেবরা, এসপি পাপিয়া সুলতানা ম্যাডাম, ডিএম বিজিন কৃষ্ণা, এদের সবার সঙ্গেই কথাবার্তা বলেছি এবং পরিস্থিতি নিয়ে তাদের ইনফরমেশন দিয়েছি, ব্যবস্থা গ্রহণের জন্য, মানুষের নিরাপত্তা। 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এখানে। আমি 82 সাল থেকে কংগ্রেসের এমএলএ ছিলাম। 2016 সালের 19শে সেপ্টেম্বর কংগ্রেস আমাকে সাসপেন্ড করার পর আমি মমতা ব্যানার্জির আহ্বানে তৃণমূলে যোগ দিয়েছিলাম। তার আগে আপনারা জানেন যে 11 সালে সোনিয়া গান্ধীকে বাদ দিলে, ম্যাডাম সোনিয়া গান্ধীকে কেউই চায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া হাত মিলিয়ে বামফ্রন্ট সরকার সিপিএমের নেতৃত্বের বিরুদ্ধে লড়াই করি। 57টি আসন নিয়েও আমি তদানীন্তন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে লড়াই করেছিলাম এবং 34 বছরের সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট পরাস্ত হয়েছিল। এই কথাটা কেউ বলেও না, আর কেউ উচ্চারণও করে না, এবং কেউ এটাকে স্বীকৃতিও দেয় বলে আমার মনে হয় না। সেটা আমার একটা ব্যক্তিগত অভিমান বলতে পারেন, তার জন্য আমার কোনো দুঃখ বা ক্ষোভ নেই। কিন্তু আমি কাঠবিড়ালির মতো 2011 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টকে পরাস্ত করার কাজে নিজেকে জড়িয়েছিলাম। সেই ইতিহাস আপনাদের জানা, বাংলার মানুষের জানা। যাই হোক, তারপর কেটে গেছে অনেক দিন, কংগ্রেস আমাকে সাসপেন্ড করে। সেই সাসপেনশন কংগ্রেস উইথড্র করেনি, তার একমাত্র কারণ আমার অপরাধ কি ছিল?
না, আমি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম সবচাইতে পুরনো বিরোধী দলের সদস্য হিসাবে। প্রাদেশিক তদানীন্তন নেতৃত্ব কংগ্রেসের আমাকে বলল যে তুমি পদত্যাগ করো, ওটা সিপিএম এর সুজন চক্রবর্তীকে আমরা দেব। আমি তার বিরোধিতা করে বলেছিলাম যে কংগ্রেসের একজন প্রার্থীকে, যিনি বিরোধী দলে আছেন, তাকে নাম দিন, আমি ছেড়ে দেব। তারা বললেন না, ওটা হবে না। হঠাৎ দেখলাম সন্ধ্যাবেলা আমাকে সাসপেন্ড করা হলো কংগ্রেস থেকে, শুধুমাত্র সিপিএম এর সুজন চক্রবর্তীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে আমি মেনে নিয়ে পদত্যাগ করিনি বলে। অনেক দিন অপেক্ষা করলাম, দিল্লির 3-4 বার মিটিং হলো, কিন্তু আমার সাসপেনশন কংগ্রেস তুলল না। আমি কোথায় যাব? এতগুলো কর্মী, এতগুলো মানুষ আমার উপর নির্ভর করে সবঙ্গে। তাদের সঙ্গে মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করব। 2016 সালের জন্মাষ্টমীর দিন 28শে আগস্ট আমার সব সহকর্মীরা যুক্ত হলেন। 2016 সালের 19শে সেপ্টেম্বর আমি যুক্ত হলাম দলের সঙ্গে আমার প্রাদেশিক সহকর্মী, জেলার সহকর্মী এবং সবঙ্গের কিছু উচ্চপদস্থ নেতৃত্বকে নিয়ে। তারপরের ইতিহাস আপনাদের জানা আছে। চলছে 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 আমাকে পার্লামেন্টে, রাজ্যসভায় পাঠানো হলো। শ্রীমতী গীতা ভূঁইয়া, তিনি এখানকার বাই ইলেকশনে প্রার্থী হয়ে জয়ী হলেন। 21 সালে আবার আমাকে নিয়ে আসা হলো পদত্যাগ করিয়ে রাজ্যসভা থেকে। সবং এমন একটা বিধানসভা, আপনারা মনে রাখবেন, বিশ্লেষণ যদি করেন, লো মার্জিন উইনিং কনস্টিটিউয়েন্সি। 632 ভোটে আমি 33 ভোটে জিতেছিলাম 82। তারপর 96 সালে আমার বাক্স ভেঙে লুটপাট হয়েছিল, কোর্টে জিতলাম। আমি হেরেছি 2001 সালে গান পয়েন্টে, সিপিএম এর গান পয়েন্টে। আর এবারে হারলাম 2026 সালে। 82 থেকে 26 দুবার হারলাম। তো রাজনৈতিক যুদ্ধে তো জয় পরাজয় থাকবে, মানুষের রায়কে তো মেনে নিতে হবে। আমিও মানুষের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন কে দায়ী এর জন্য। মানে কেউ দায়ী নয়, আমিই দায়ী। ডাক্তার মানস ভূঁইয়া দায়ী তার পরাজয়ের জন্য, কারণ আমি টিম ক্যাপ্টেন। আমি যদি যুদ্ধ পরিচালনা ঠিক মতো না করতে পারি, যুদ্ধে যদি পরাজয় হয়, তার দায় তো টিম ক্যাপ্টেনকেই নিতে হবে। আমি টিম ক্যাপ্টেন, ডাক্তার মানস ভূঁইয়া। আমি হয়তো সংগঠনের কোনো খুঁত, ত্রুটি, বিচ্যুতি, ফাঁক ফোকর ছিল, সেগুলো ধরতে পারিনি। বিশ্বাস করেছি, বিশ্বাস করে তো হাত ধরে চলতে তো হবে। কোথাও ফাঁক ফোকর থেকেছে? কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের প্রার্থী ছিল। কংগ্রেসের 12,000 ভোট ছিল, কংগ্রেস এবারে পেয়েছে 2200। সিপিএম এর 67,000 ভোট ছিল, সিপিএম পেয়েছে 6,000। আমি আর কিছু বলছি না। আমি ভোট পেয়েছি 1,15,000। হাজার প্রতিকূলতা সত্ত্বেও, সেন্ট্রাল ফোর্সের দাপাদাপি, সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির দল এবং তাদের নেতৃত্বের পরিচালনা, নির্বাচন, আমরা হয়তো কৌশলগত কারণে হেরে গেলাম। আমি পর্যালোচনা করছি আমার সবঙ্গের 13টি অঞ্চল, পিংলার 3টি অঞ্চলকে নিয়ে। তবে সবঙ্গের 13টি অঞ্চলে অস্বাভাবিকভাবে পিছিয়ে পড়াটা, এটা বিশ্লেষণের সাবজেক্ট হওয়ার পক্ষে উপযুক্ত। রাজনৈতিক যারা বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং যারা সেফোলজি নিয়ে চর্চা করেন, আমার মনে হয় তাদের এই ব্যাপারটা দেখা দরকার। আমিও দেখছি, আমার সহকর্মীরাও দেখছেন। আবু কালাম আমার সভাপতি,
বাদল বেরা আমার নির্বাচনী পরিচালনার এজেন্ট এবং সহসভাপতি, যুব তৃণমূলের সভাপতি আমার নিশিকান্ত কর, আমার নেতা গণেশ বাবু, গুরুপদ বাবু, এরকম প্রতি অঞ্চলে এরকম ভাইরা আছে, দাদারা আছে, আর ভাইরা বন্ধুরা আছে। তো তারাও বিবেচনা বিশ্লেষণ করছেন, তাই না? তো প্রত্যেকটি নেতার বুথে আমরা হেরে গেছি, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই হারটা কৌশলগত কারণে, নাকি ইভিএম মেশিনের জন্য, নাকি বিজেপির সুপ্রিমেসি তাদের পরিচালনার ক্ষেত্রে, নাকি আমাদের ফাঁকফোকর এবং দুর্বলতা, এটা আমরা বিশ্লেষণের পর্যায়ে রেখেছি। আমরা আগামী কিছুদিনের মধ্যে বলতে পারবো। তবে যদি আপনারা সার্বিকভাবে আমাকে জিজ্ঞেস করেন আপনার পরাজয়ের জন্য কে দায়ী, ডাক্তার মানস ভূঁইয়া দায়ী। কারণ আমি টিম ক্যাপ্টেন, আমি কেন লোককে দোষ দিতে হব? আমি কেন আবু কালামকে বলবো, নিশিকান্তকে বলবো, বাদল বাবুকে বলবো? আমি কেন গুরুপদ বাবু, গণেশ বাবু, মৌসুমী, তপন হাজরা, অতনু সিং, তরুণ মিশ্র, রাজীব সি, দিলীপ দাস পাল, মদন পড়িয়া, আমি কেন বলতে যাব? আমি টিম ক্যাপ্টেন, আমি পরিশ্রম করেছি, নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, মানুষের সেবা করেছি। এবং উন্নয়নের নিরিখে যদি আজকে সাংবাদিক বন্ধুরা পর্যালোচনা করেন, রাজনৈতিক বিশ্লেষকরা পর্যালোচনা করেন, দেখবেন পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টের 1 নম্বর ব্লক হচ্ছে সবং। রাস্তা বলুন, এটা সবচাইতে অবহেলিত ব্লক ছিল সিপিএম এর আমলে। পরবর্তী পর্যায়ে আমরা আস্তে আস্তে সরকারের সঙ্গে বসে কথা বলে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রধানরা তারা আপ্রাণ চেষ্টা করেছে বন্যা পীড়িত সবং, দরিদ্র সবং, শুধুমাত্র মাদুর চাষের সবং, তার রাস্তা, তার সেতু, তার বিদ্যুৎ, তার পানীয় জল, তার সবজি, তার ধান, তার সেচের ব্যবস্থা, এই সব কিছুটাকে যদি আপনারা দেখেন, আমি যতটুকু গতকাল অবধি পড়াশোনা করলাম, তাতে মেদিনীপুরের 1 নম্বর ব্লক, বাংলার 1 নম্বর ব্লক সবং। তো উন্নয়নের নিরিখে মানুষের কোনো ক্ষোভ থাকবে এটা আমি বিশ্বাস করি না। হয়তো আমাদের কোনো ত্রুটি থেকেছে, ভালোবাসায় ত্রুটি, আদরে ত্রুটি, হয়তো সাংগঠনিক কাজের ত্রুটি, হয়তো বিরোধী দলের প্রচারের মোকাবেলা করতে না পারা। আমি আমার নিজের কাঁধে সেই দায়িত্ব তুলে নিলাম। আমার সবংয়ের পরাজয়ের জন্য মূল অপরাধী আমি দলের কাউকেই এই ব্যাপারে ইঙ্গিত করতে চাই না। সব কর্মী, নেতা, ভাই, দাদা, বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে। কি হলো তারপরে? আমি ধরুন একটা জায়গায় 250 ভোটের লিড প্রত্যেকবারই থাকি, সেখানে আমি 100 ভোটের ডেফিসিট হয়ে গেছি। আমাকে কর্মীরা বলছেন যে আমরা 4 নম্বর বোতাম টিপে টিপে একেবারে নিচু হয়ে গেছে, সেখানে আমরা হারলাম কেন? এগুলো তো বিজ্ঞানের ব্যাপার, পর্যালোচনার ব্যাপার, ফাইন্ডিংসের ব্যাপার, রিসার্চের ব্যাপার। এখনই এটা বলতে পারবো না। এটা আমি সবংয়ে আমি খুব নিষ্ঠার সঙ্গে এই ডেটাগুলো নিয়ে কাজ করি। আমি সাংবাদিক ভাইদের, বন্ধুদেরও বলবো আপনারাও কাজ করুন, এটা তো আপনাদেরও একটা সাবজেক্ট হবে। 339টা বুথ আমার সবংয়ে, পিংলার 3টা অঞ্চল, আমার 13টা অঞ্চল, এটা দেখতে হবে। কিন্তু 4 তারিখের রেজাল্টের পর থেকে আমি তো সবংকে সবসময় একটা ভালোবাসার সবং গড়তে চেয়েছি। আমার বাড়ি 79, 80, 81 সালে লুট হয়েছে সিপিএম এর রাজত্ব। যারা লুট করেছিল পরবর্তী পর্যায়ে আমি এমএলএ হওয়ার পর
তাদের সঙ্গে আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি। এখানে সিপিএম পার্টি অফিস সবসময় খোলা, কেউ বন্ধ করতে যায়নি। অন্য রাজনৈতিক দল, শাসক দল, তাদেরও রাজনীতি স্বচ্ছ। গত পঞ্চায়েত নির্বাচনে ধরুন, যদি ধরি 23 সালে, সবাই খোলাখুলি নমিনেশন করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমরাও করেছি। 21 সালে হয়তো ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটেছে, আমাদের লোকরাও হয়তো কোনো জায়গায় আঘাত খেয়েছে, বিরোধী দলের কেউ আঘাত খেয়েছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে ভালোবাসা, শান্তির অভাব হয়নি। 23 সালের পঞ্চায়েত নির্বাচন, 24 সালের পার্লামেন্ট নির্বাচন একেবারে রক্ত শূন্য, গন্ডগোল শূন্য। অন রেকর্ড ইলেকশন কমিশনের রেজাল্ট দেখুন। কিন্তু এইবারে যেটা দেখলাম, হঠাৎ 4 তারিখের বিকাল থেকে, সন্ধ্যা থেকে এটা গন্ডগোল শুরু হয়ে গেল। কে করেছে না করেছে ব্যক্তিগতভাবে অনেককে তো আমি চিনিও না, মানে একবারে নতুন নতুন সব চিহ্নিত বিজেপির কোন নেতা এই গন্ডগোল এখানে করেনি। অপরিচিত কিছু মানুষ, কোন দল করে কোন দল করে না আমি জানি না। সিপিএম করতো না কংগ্রেস করতো না তৃণমূল করতো আমি বলতে পারবো না, না বিজেপি প্রথম থেকে করতো বলতে পারবো না। পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বিজেপির পার্সেন্টেজ কম ছিল সবঙ্গে, 5.4%। তারা এখন অনেক, অমূল্য মাইতি যখন প্রার্থী ছিলেন 21 সালে, তিনি অনেক ভোট পেয়েছিলেন। এবারে 1,25,000 ভোটে বিজয়ী হয়েছেন প্রার্থী অমলবাবু। আমরা 1,15,000 পেয়েছি, কিন্তু কংগ্রেসের ভোটটা একেবারে তলানিতে, সিপিএম এর ভোটটা একবার তলানিতে। এটা রিসার্চ এবং অ্যানালিসিসের ভালো বিষয়বস্তু হতে পারে, এটা আপনারাও দেখবেন, কাউকে আমি দায়ী করছি না। কিন্তু এটা লণ্ডভণ্ড কাণ্ড ঘটছে গত 21 দিন ধরে। গতকালও 13 নম্বর অঞ্চলের জগন্নাথ চক গ্রামে এক মহিলাকে ভয়ঙ্করভাবে অত্যাচার করা হয়েছে। রাত্রি 2:30টার সময় তাকে নিয়ে এসে সবং হাসপাতালে পুলিশ ভর্তি করেছে, কেউ ঢুকতে পারছিল না। তার স্বামী উড়িষ্যায় থাকে, তার ছেলে উড়িষ্যায় থাকে। ওসি, বিডিও, এসডিও, এসডিপিও, এসপি, ডিএম আমি সবাইকে জানিয়েছি। আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানিয়েছি, এখানকার সবংয়ের এমএলএ সাহেবকেও জানিয়েছি। তো তিনি তো এমএলএ, সবাইয়ের এমএলএ। সবংয়ে এই ধরনের গন্ডগোল সিপিএম এর সময় হতো, এখন তো হয়নি কোনোদিন। এখন হচ্ছে কেন? আপনাদের একটা তালিকা দিয়েছি, এখনো এটা তালিকাটা পরিপূর্ণ নয়, কিন্তু অনেকে ভয়ে বলতে পারছে না, আসতেও পারছে না, জানাতেও পারছে না। আমরা ফোনে ফোনে তাদের যোগাযোগ করার চেষ্টা করেছি। পঞ্চায়েত অফিসগুলো প্রায় কাজকর্ম বন্ধের মুখে। বিডিও সাহেব বারবার বলেছি, আমি এসডিওকে বলেছি, ডিএমকে বলেছি, এসপি ম্যাডামকে বলেছি, এসডিপিওকে বলেছি, ওসিকে, সিআইকে বলেছি। আমি এও প্রস্তাব দিয়েছিলাম যে একটা মিটিং করুন, কার কি অভিযোগ বলুন। হঠাৎ করে একটা লোক গিয়ে ঘর ভেঙে দিচ্ছে, হঠাৎ করে একটা লোক গিয়ে পানীয় জলের সাবমার্সিবল পাম্প তুলে নিচ্ছে, হঠাৎ করে একটা লোক ঘরের কাঁচ ভেঙে দিচ্ছে। কত লোকের কথা বলবো? তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, ওসি, বিডিও, এসডিপিও, এসডিও, এসপি, ডিএম সবার উপরে এখানকার যিনি বিধায়ক এবং তৃণমূলের নেতা অমূল্যবাবু এবং শ্রী অমল পান্ডা মহোদয়, তাদেরও বলেছি, নিজে বলেছি যে এগুলো থামান, দেখুন কারা করছে চিহ্নিত করুন। কারণ আমার চোখের সামনে চিহ্নিত কোনো বড় বিজেপির নেতা দাঁড়িয়ে কিন্তু মারপিট করছে না। কারা এরা, কোত্থেকে এলো, এদের পরিচয় কি, এটা তো থামা দরকার। মানুষের জীবন জীবিকা, এটা তো দেখতে হবে।
এই দৃশ্য তো কষ্ট হচ্ছে, প্রতিবাদ করছি, কমপ্লেন করেছি, অনেকে ভয়ে কমপ্লেনও করতে পারছে না। সুশান্ত বর্মন, সে আমার উপপ্রধান, 13 নম্বর অঞ্চলে প্রচুর মারপিট করেছে, রক্তাক্ত দেহ, আপনাদের পাঠিয়েছি ছবি, প্রত্যেকের কাছেই ছবি গেছে। তার স্ত্রী হাউ করে কেঁদে বলছে আমি কমপ্লেন করতে পারবো না, কেন আমাদের আবার মারবে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের জেলার মেদিনীপুর জেলার সন্তান সেই শুভেন্দু অধিকারী মহাশয়। তিনিও অনেক আন্দোলন করেছেন, দেখেছেন, মানুষের দুঃখের পাশে দাঁড়িয়েছেন, কষ্টের পাশে দাঁড়িয়েছেন। আমি বিশ্বাস করি তিনি এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না। আমি তার কাছে প্রাথমিক পর্যায়ে এখানকার লোকেদের অনুরোধ করেছি এবং তার কাছে অনুরোধ করছি, আপনি দেখুন, এগুলো থামান। আপনি একটু আগে বললেন তরুণ মিশ্র আমাদের তৃণমূলের নেতা ছিলেন, তো তিনি গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়ে কি বলবেন? এই কেসটা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে 2021 সালে। আমি বিশ্বাস করুন আমি এগুলো জানতাম না, কে কবে কখন, এবং 21 থেকে 26 কোনো কমপ্লেন হয়নি, ভোটের পর কমপ্লেন হলো। আচ্ছা, যখন বিজেপি খুব শক্তিশালীভাবে ইমার্জ করছে সবঙ্গে, সেই সময় তো কমপ্লেন হতে পারত, তখনও হয়নি। তো আমি ঘটনা বলতে পারবো না। আমি একটা ওই গাড়িতে ওঠার সময় তরুণের স্টেটমেন্ট দেখলাম, এবারে সেদিন তো আমি গণনায় ছিলাম, দোসরা মে, আমি অরবিট করলাম কখন। আইনের ব্যাপারে আমি বলতে পারবো না, কোর্ট ছুটি পড়েছে, কোর্ট খুললে আমরা অ্যাপিল করেছি জামিনের জন্য, আমরা দেখব। ইভিএম নিয়ে একটা কথা বলুন, ইভিএম এর যান্ত্রিক সমস্যা বা এটা নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। এটা শুধু সবং, পিংলা, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে আলোচিত হচ্ছে, সারা বিশ্বে আলোচিত হচ্ছে। আমিও এটা নিয়ে পড়াশোনা করছি, ভয়ঙ্করভাবে পড়াশোনা করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমি এক্ষুনি বলতে পারবো না, ইন্টারন্যাশনাল ইস্যু আছে। আমি নিজেও পড়াশোনা শুরু করেছি, সুযোগ এলে আপনাদের কাছে বলবো। তবে ইভিএম মেশিন ট্যাম্পার করা নাকি যেতে পারে, বিশ্বের অনেক রিসার্চাররা, বিজ্ঞানীরা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করেন তারা নাকি বলছেন। আমি এখনো হাতে নাতে তো প্রমাণ পাইনি, প্রমাণ না পেলে আমি কি করে বলবো। তবে একটা দেখেছি আমার নিজের, আমি তো কমপ্লেন জমা দিতে গিয়ে দিতে পারিনি, ধাক্কাধাক্কি করে দিয়েছে হলের মধ্যে, যে একটা ইভিএম মেশিন তার 12 ঘন্টা চলেছে, তারপর সে গেছে আপনার এতে কি বলে স্টোর রুমে, স্ট্রং রুমে। তার ব্যাটারি কি করে 90% 85% থাকে বলুন তো আপনারা? তার ব্যাটারি তো 60-এর নিচে নামবে, 50-এর নিচে নামবে, 85, 90। কি হচ্ছে আমি তো এখনই বলতে পারবো না। এই নিয়ে পর্যালোচনা হচ্ছে, রিসার্চ চলছে, খবরাখবর আসছে, জানতে পারলে বলতে পারবো। তবে কিছু একটা হয়েছে বুঝলেন, কারণ অনেক অনেক বুথের অঞ্চলের নেতারা আমাকে বলেছেন যে দাদা মেশিনে টিপে টিপে সেটা একদম গর্তের মধ্যে ঢুকে গেছে, বোতামটা আপনার 4 নম্বর, সেখানে হারলাম কেন? তাই না? আমার নিজের বুথ ধরুন, আমি ওখানে 250 থেকে 300 ভোটে জিতি, 78 ভোটে জিতেছি। তপন হাজরা আমার 12 নম্বর বুড়াল অঞ্চলের প্রেসিডেন্ট, তার বুথে হেরে গেছে। অতনু সিং তার বুথে হেরে গেছে। দিলীপ দাস পাল 3-এর প্রেসিডেন্ট, তার বুথে হেরে গেছে। এটা আপনার মত অনুযায়ী এটা ঘটনা আসবে, মানে এটা
হবে এটা ভাবা যায়নি, না, ঘটনা ঘটে গেছে। আমি এটা নিয়ে কাউকেই দোষ দিচ্ছি না, আমার দোষ। না না, আপনারা দোষ নিচ্ছেন, কিন্তু 24 সালে পরে 26 সাল, এই 2 বছরে আপনারা কি বুঝতে পারেননি, দেওয়াল জীবনটা করতে পারেননি যে এটা হতে পারে? না, সবঙ্গে আলাদা। 34 বছরে সবঙ্গে সিপিএম হারাতে পারেনি, বাক্স ভেঙে হারিয়েছিল, জিতে গিয়েছিলাম। শুধু 2001 সালে 42টা বুথে গান পয়েন্টে আমার 10টা 15-র মধ্যে 42টা বুথ থেকে লোককে তুলে হারিয়েছিল, একবার, কোনোদিন হারিনি। সবঙ্গের মানুষ মেয়েকে আজও ভালোবাসে, আগেও ভালোবাসতো। সেটা ওই বক্তৃতা করে বলে ছুঁয়ে মাথায় হাত দিয়ে বোঝানো যাবে না। এটা একটা অদ্ভুত প্রক্রিয়া, মানুষ মেয়েকে ভালোবাসে। সে যাই হোক, 26 সালে দেখুন, আমার দলের সভাপতি ছিলেন 32 বছর, তৃণমূলের সভাপতি ছিলেন 4 বছর, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন 2.5 বছর। তিনি চলে গেলেন, আমরা পাঠাইনি, আমরা ছাড়িনি। এটা কি কোনো ফ্যাক্টর হলো অমল পান্ডার বিজেপিতে গিয়ে ক্যান্ডিডেট হওয়াটা? অমলবাবুর সঙ্গের কিছু মানুষ তো তার সঙ্গে আছে। 40 বছর একটা লোক একটা দলে থেকে রাজনীতি করেছে, তার তো শুভানুদ্দয়ী কিছু থাকবেই, কিন্তু সেটা কোনো ফ্যাক্টর ছিল না। ফ্যাক্টর ছিল, আমি এখন যেটা বিশ্লেষণ করছি, আজকে বলছি না, তবু ইঙ্গিত দিচ্ছি, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ না কেউ লিক করেছে। ওই লিকেজ হয় জানেন, ধরুন আপনি ছাদটা ঢালাই করেছেন, ওই বর্ডারগুলো আর কোনগুলো ঠিক মতো সিমেন্ট যায়নি, সেখান থেকে জল ঢালবেন, টুক 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 করে জল পড়বে, লিকেজ থাকতে পারে। এটা আমি এখনো পর্যালোচনা স্টেজে রেখেছি, কাউকেই দায়ী করছি না, দোষটা আমার, কারণ আমি ক্যাপ্টেন্সির কোনো গন্ডগোল ছিল। যেমন ইস্টবেঙ্গল 21 বছর জিততে পারেনি, 22 বছর বাদে জিতলো, এবারের ক্যাপ্টেন ভালো ছিল। আমি ক্যাপ্টেন্সি করতে গিয়ে ভুল করেছি, আমি কাউকেই দোষ দিচ্ছি না, বিশ্বাস করুন, হাত জোড় করে বলছি। নো ওয়ান। সবঙ্গের গ্রামের কর্মী, বুথের কর্মী, অঞ্চলের কর্মী, ব্লকের কর্মী, মহিলা, যুব, ছাত্র, সংখ্যালঘু, আদিবাসী, তফসিল, সাধারণ কৃষক, শ্রমিক, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর যারা আমাকে ভোট দেয়নি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারাও তো অংশ নিয়েছেন। শুধু একটাই কথা বলবো, জয়ের আনন্দে সবং যেন রক্তাক্ত না হয়। আপনি একটা দাবি করছে যে আমরা এই যে বিক্ষিপ্ত যেগুলো ঘটনা ঘটছে সেগুলো আমরা পরিষেবা চালু রেখেছি, অভিযোগ জানালে আমরা দেখুন না, আমি তো প্রকাশ্যে বলছি। অমলবাবু গিয়েছিলেন পরশুদিন, আমি অমলবাবুর সম্বন্ধে কিছু বলবো না। অমলবাবু সভাপতি হিসাবে সরকারি একটি কর্মসূচিতে গত 3 দিন অংশগ্রহণ করেছেন অঞ্চল প্রধানদের অফিসে, আদিবাসী এবং লোধাদের কর্মসূচিতে। উনি যেখানে যাচ্ছেন তারপরেই সেখানে গন্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে এবং গালমন্দ হচ্ছে, এবং তারপরেই বলে দেওয়া হচ্ছে, এই আর কোনো জায়গায় বেরোবে না, বাড়িতে থাকো। আমি শুনছি নাকি, জানি না এখন সত্য কিনা, আগামীকাল নাকি প্রশাসন একটা বৈঠক ডেকেছে, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এদের নিয়ে এমএলএ সাহেব নাকি থাকবেন সেখানে, নেতৃত্বরা থাকবেন ওদের সবঙ্গে বিডিও অফিসে, শুনেছি, আমি জানি না কনফার্ম কিনা। তা সেখানে নিশ্চয়ই তারা সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন এবং করবেন। আমার একটাই অনুরোধ, এলাকা শান্ত রাখুন, যে যার রাজনীতি করুন, যে যাকে ভালোবাসে তার নামে জয়ধ্বনি করুন, কিন্তু মানুষের উপর আক্রমণ বন্ধ করুন, পার্টি অফিস দখল বন্ধ করুন, পঞ্চায়েত অফিস খোলা রাখুন, এবং জনগণের যে কাজ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় যে কর্মসূচিগুলি ঘোষণা করেছেন তার তো রূপায়ণ করতে হবে। সেই রূপায়ণ করতে গেলে তো পঞ্চায়েত অফিস খোলা রেখে পঞ্চায়েতের কাজ করতে হবে, পঞ্চায়েত সমিতিকে কাজ করতে হবে।
এখানে 13টা পঞ্চায়েত, 39টা পঞ্চায়েত সমিতির মেম্বার, 3 জন জেলা পরিষদ, সবাই তো একটা দিকে আছে। 13টা প্রধান পঞ্চায়েত সমিতির, 39 জন মেম্বার, 3টি জেলা পরিষদ। এখান থেকেই তো আবু কালাম বক্স আজকে আপনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পেয়েছি। তো আমরা তো সরকারের কর্মসূচি পালনের জন্য বসে আছি। আমরা কি কোথাও বলেছি সরকারের কর্মসূচি পালন করব না? এই যে ভর্তি লিস্ট দিয়ে দিয়েছে প্রায় 26টা। দখল, ভাঙচুর, আগুন দিয়ে দিয়েছে, সব ঘটনা আমরা পুলিশে জানিয়েছি, বিডিওকে জানানো হয়েছে, এসপি কে, ডিএম কে জানানো হয়েছে, আবু কালাম বক্স সভাপতি হিসেবে জানিয়েছেন, বাদলবাবু জানিয়েছেন। আমার তো যাওয়ার বা বলার, অফিসে দেখা করার সুযোগ নেই। তো পরাজিত সৈনিকের কোনো মূল্য নেই। আমি পরাজিত সৈনিক। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে এসপি কে, ডিএম কে প্রতিটি ঘটনা জানিয়েছি, ওসি কে জানিয়েছি, এসডিপিও কে জানিয়েছি, বিডিও কে জানিয়েছি, এসডিপিও কে জানিয়েছি। লিখিতভাবে কি মুখ্যমন্ত্রীকে এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে জানাবেন? আমি শুভেন্দু বাবুকে স্নেহ করি, ভালোবাসি। ওর ছাত্র জীবন থেকে শ্রীসিদ্ধা আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন, দাপুটে নেতা। উনি বোধহয় 2001 সালে শেষ তৃণমূল ছেড়েছিলেন। লড়াই করতেন, উনি সংগ্রাম করতেন সিপিএম এর বিরুদ্ধে। তার সন্তান শুভেন্দু অধিকারী। ছাত্র জীবন থেকে আমি ওকে বিলক্ষণ চিনি। একটা জেদি কাজ করার ছেলে, এবং মেদিনীপুরের ছেলে তো। আমি মেদিনীপুরের মানুষ। 1 নদী রক্ত দিয়েছে মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামে। কেউ মর্যাদা দেয়নি রে ভাই। সে বিধানবাবুর পর থেকে কেউ মেদিনীপুরকে দেখেনি রাজনৈতিক। আজকে শুভেন্দু বাবু যেহেতু মেদিনীপুরের একটি সন্তান, আমি একজন মেদিনীপুরের মানুষ, আমার তো ভালো লাগছে তিনি মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই অজয় মুখার্জির পর শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা কম কথা নাকি? কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তিনি অনেকগুলি কর্মসূচি ঘোষণা করেছেন। ভালো, সেগুলো রূপায়িত হোক। কিন্তু আমি মেদিনীপুরের একজন মানুষ হিসেবে মেদিনীপুরের সন্তান শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, আপনি উন্নয়নের কথা যেভাবে বলেছেন, মানুষের কান্নাও আপনি থামান। আচ্ছা, আপনি যেটা বললেন 2001 সালে সিপিএম এর গান পয়েন্টটা একবার হেরেছে, তারপরে আবার এই 2026 হারলাম। 2026 কি কোথাও গান পয়েন্টের ব্যাপার আছে? সেন্ট্রাল ফোর্সের দাপাদাপি ভয়ঙ্কর ভাবে ছিল, ভয়ঙ্কর। আমাদের 14 জন লোককে মারধর করেছে, পিঠ ফাটিয়ে দিয়েছে, গাল ফাটিয়ে দিয়েছে, চোখ ফুলিয়ে দিয়েছে। ওই যে নিশিকান্ত দেখছেন, ওই যে ওকে মারতে মারতে ছুটা করিয়েছে, ও স্ত্রীকে অসম্মান করেছে। আপনার ছিনাতে গন্ডগোল হয়েছে, লাড়োতে গন্ডগোল হয়েছে, আমার এই সাউথ পাড়াতে গন্ডগোল হয়েছে রাস্তার উপরে, আমার এতে রামভদ্রপুরে, আমার এখানে 5 নম্বরে সে মুড়ি খাচ্ছে, বাঁধে বসে ইলেকশনের পর একটা ঠোঙায় করে মুড়ি খাচ্ছে। কি মার, কি মার, কলন্দায়। প্রত্যেকটি ঘটনা বলেছি, সবাইকে বলেছি। এই ক্ষেত্রে কি মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী গান পয়েন্টটা হারানো হলো? আমি এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি কিছু বলবো না। আমি আই এম অন রিসার্চ। আমি নিজে এখন তলিয়ে তলিয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে, আগে আমাকে দায়ী করেছি। আমি টিম ক্যাপ্টেন, আমি পরিচালনা করতে নিশ্চয়ই কোনো ফাঁক ফোকর থেকেছে, ত্রুটি থেকেছে। এত সূক্ষ্মভাবে পরিচালনার পরও আমি হারলাম কেন? নিশ্চয়ই একটা কারণে তো হারিনি, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো খুঁজে খুঁজে আমি বের করছি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী।
কারণ মালিকগ্রামের মতো অঞ্চলেও বোধ হয় তৃণমূল হেরেছে, না, অনেক দিক পেয়েছে, 2500। 25 মিনিট ওখানে 3500 পাওয়ার কথা ছিল, 2500 পেয়েছে। মালিকগ্রামে। ওখানেও নিজেদের মধ্যে গন্ডগোল ছিল। তারপর 2000 লিড পাওয়ার কথা ছিল জলচক 2, জলচকে 1000 পেয়েছে। আর 9টা সবসময় সিপিএম অধ্যুষিত এলাকা, জলচক 1, ওখানে গতবারও 1500 ভোটে হেরেছিলাম, এবারেও 1500। সিপিএম এর একদম মানে কটকটে সিপিএম এলাকা। তো ওই ভোটটা গুলো কি সিপিএম পেয়েছে না বিজেপি পেয়েছে? না, আমি সেটা তো আপনারা দেখে নিন না, শিফটিং অফ ভোট। আপনাকে কি বললাম, সবং বিধানসভায় সিপিএম এর ভোট ছিল 67,000, সিপিএম স্ট্যান্ডস অন 6000। কংগ্রেসের ভোট ছিল 12,000, কংগ্রেস পেয়েছে 2200। এগুলো গেল কোথায়? এগুলো তো আমার দিকে আসেনি। আমি পর্যালোচনা করছি, কাউকে দায়ী করছি না। আমি দায়ী, আমি দায়ী। না, সবংয়ের হারটা তো শুধু সবংয়ের হয়নি, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের একটা বিপর্যয়। রাজ্যের কথা আমি বলবো না। আমি তোমাকে একটা ঘটনা বলি, যখন চারিদিকে লাল, আমি সবুজ ছিলাম সবংয়ে 82 সালের পর থেকে। সেই জন্য জ্যোতিবাবু 96 সালে একবারই এসেছিলেন, একবার এসে বললেন 87 সালে মানব মিয়াকে হারান, সবং সাজিয়ে দেবো। সেবারেও 3315 ভোটে জিতেছিলাম। তাহলে যখন লাল ছিল গোটা রাজ্য, তখনও জিতলাম, তখন এখানে সবুজ আবির উড়েছে। উড়েছে। কিন্তু এবার তারপরে যখন তৃণমূল এলো, তখন তো তখনও আমার হাতের সবুজ আবির উড়েছে। উড়েছে, কিন্তু তারা কি বলছি, মমতা দেবী নিজে এসে আমাকে হারাতে বলেছিলেন, তাতেও জিতেছি। ওরা কোন সালে? হ্যাঁ, ওরা কোন সালে? কোন সালে? 6 সালে। সেবার তো জিতেছে না। হ্যাঁ, ও, আচ্ছা, বেশ। কিন্তু এবারে হয়তো কংগ্রেসের কোনো অভিমান ছিল, কেন কংগ্রেস ছেড়ে এলাম। আমি তো ছাড়িনি, আমাকে লাথি মেরে সাসপেন্ড করেছে কংগ্রেস, সাসপেনশন তোলেনি। আর 16 সালে সিপিএম আর কংগ্রেসের জোটবন্ধন হয়েছে, আমি বিরোধিতা করেছিলাম। আমি নেতৃত্বকে বলেছিলাম, ইনক্লুডিং ম্যাডাম সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী, এটা কোর্ট, আমি আর মোহাম্মদ সোরাব, যে 5 বছর আগে 11 সালে মমতা দেবীর হাত ধরে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি, আমরা হারালাম সিপিএম কে। আবার সেই সিপিএম এর সঙ্গে 16 সালে হাত। আপনারা বলবেন তাহলে আপনি বেরিয়ে আসেননি কেন? কোথায় বেরোবো, কোথায় যাব? তাই সূর্য মিশ্রের সঙ্গে হাত ধরে ইলেকশন করতে হয়েছে। আমাকে সেই নিয়ে টিটকিরি করে, হায় দেখো গো সূর্যবাবুকে জড়িয়ে ধরেছে। আবার মঙ্গলকোটে যখন আমাকে সিপিএম আক্রমণ করে মার্ডার করতে চাইল গুলি করে, অমল হালদার, নিরুপম সেন, তখন এসপি রাজা শেখারান বর্ধমানের, কি সাংঘাতিক, বুদ্ধদেব বাবু চিফ মিনিস্টার, 16 জন এমএলএ আক্রান্ত, মরেই যেতাম। তখনও টিটকিরি করেছে আবার তৃণমূল, আয় দেখো বুদ্ধদেব বাবুকে ফোন করছে। আরে বুদ্ধদেব বাবু চিফ মিনিস্টার, তাকে ফোন করে বলবো না যে বুদ্ধদেব বাবু আপনার গুন্ডারা আমাকে মার্ডার করতে চাইছে? সে তখনও টিটকিরি করেছে, সেই ছবি এখনো যায়, হায় দেখো মানব মিয়া ধুতি তুলে ছুটতিছে। সিপিএমও টিটকারি করে, তৃণমূলও টিটকারি করে। এখন বিজেপি করছে। এখন বিজেপির নেতাদের কাউকে দেখছি না। এই সদ্য 4 তারিখের সন্ধ্যা থেকে যারা বিজেপি হয়েছে তারাই গন্ডগোল করছে। তারা কে আমি জানি না। না, আমি বলছি যে গোটা রাজ্যে যখন লাল ঝড়ছে, এখানে সবুজ আবির খেলা হয়। হ্যাঁ।